প্রণাম লহ প্রভু নারায়ণ, প্রণাম লহ প্রভু নারায়ণ। উপস্থিত সকল ভক্তবৃন্দের চরণে প্রণাম জানাচ্ছি। কলকাতা বেহালা থেকে বাবার প্রথম সন্তান আমি অরুন্ধতী বলছি। একটা কথা বলি, গুরু ইজ আওয়ার ভিজিবল গড। প্রথম সাক্ষাৎ ভগবান হলেন গুরুদেব। বাবা বলেন সূর্য চন্দ্র এই দুই দেবতাকেই পৃথিবী থেকে প্রত্যক্ষ দেখা যায়, তো এনারা ভিজিবল গড। আর শাস্ত্র বলে বা জীবন গীতাও বলে পিতামাতা আমাদের জন্মদাতা, ওনারা সাক্ষাৎ ভগবান এবং সর্বাপেক্ষা পূজ্য সেবার যোগ্য বাবা মা, তাই তো? কিন্তু গুরুদেবের কাছে কেউ সমান আসনে নেই। গুরুদেব মানব বিগ্রহ ধরে সামনে প্রত্যক্ষ বিদ্যমান, কিন্তু আমাদের জড়জাগতিক জন্মচক্ষু দিয়ে চিনতে পারি না তাকে। কথাটা আমি আর একটা কথাও বলছি, কোনো মহাত্মার কথা হবে, এটা কোথায় পড়েছে আমি ভুলে গেছি। ইষ্ট চিন্তার চেয়ে গুরু চিন্তার ফল বেশি। জয় গুরু বলে বলতে বলতে ঘুমোতে যাবে, আর ক্রমশ চিত্ত শুদ্ধ হলে শিষ্য বুঝতে পারবে গুরুই সব। সদ্গুরু যেভাবেই দীক্ষা দেন না কেন, শিষ্যের মাঝে মাঝে শক্তি সঞ্চার হবেই, সেই ইচ্ছায়, দর্শনে, স্পর্শনে, তার কথাবার্তায়। কিন্তু কি, ওই সময় হলে, সময় যখন হবে তখন গুরু সাড়া দেন। যেমন संत कबीरदास जी বলেছেন, बलिहारी गुरु आपने गोविंद दियो बताए, गुरु की महिमा भगवान से भी बढ़कर है। গুরুর শক্তি অনন্ত, গোবিন্দর কাছে উনিই পৌঁছে দেন। তাই গুরু পদে বারবার নছাবার, মানে শ্রী গুরু চরণে সর্বস্ব সমর্পণ, বলিদান করে দিই আমরা। আচ্ছা, কালকে আমি 2010-এর জন্মোৎসব নিয়ে লাস্ট একটু বলছিলাম। বাবা সবাইকে দর্শন দিচ্ছেন, আশীর্বাদ দিচ্ছেন, 10 টাকার নোট দিয়ে বাচ্চাগুলো সামনে দৌড়দৌড়ি করছে এতে যদু কলোনিতে। সিন্নি প্রসাদ দেয়া হচ্ছে, আর বড় বড় ডেস্কি ক্যাটারাতে 4টে বড় বড় ডেস্কি ভর্তি খিচুড়ি সিন্নি। আর আমরা যখন খিচুড়ি প্রসাদ নিতে যাচ্ছি, সে সিঁড়ির ওপরে লাইন করে খুব ভিড়, মানে সে অনেক কয়েক হাজার লোক, কত লোক খেয়েছিল সেদিনকে আমি বলতে পারবো না। তো যাই হোক, অনেক ভিড় ছিল। এবং সবচেয়ে অবস্থা, আমি তো ভক্তদের নামও জানি না, ওই মুখ একটু একটু চিনি। যাই হোক, তখন সত্যি সত্যি আমি ভক্তদের সঙ্গে অতটা কথা বলা যায়, তার নাম পরিচয় জানা কিছু খুব কম যেতাম, একটু বিকেল বেলার দিকে কমই যেতাম। তো যাই হোক, এইভাবে 2009 আর 10 আমি পরপর দুটো বাবার জন্মোৎসব উপস্থিত ছিলাম বাবারই কৃপায়। এরপর আর সেরকম পাইনি। এর মধ্যে আমার আর একটা মনে হচ্ছে 2009 হবে না 10 হবে, পুজোর ষষ্ঠীর দিনে আমি বাবার কাছে যাই। যদু কলোনিতে বাবা ছিলেন, ওই চৌধুরীদার বাড়িতে। তো ঋষিকে নিয়ে বাবার কাছে গেছি, আর একজন দিদি ছিলেন, মৌসুমী দি, মৌসুমী নামটা মনে নেই, সারনেমটা খুব সুন্দর দেখতে। ওই দিদি তার মেয়েকে নিয়ে এসেছিল। আমরা তখন 2-3টে ঠাকুর দেখেছিলাম, আর্কেডিয়া যদু কলোনির মধ্যে বিশাল বড় ঠাকুর হয়, ওই ষষ্ঠীর দিন ছিল, বুঝতেই পারছেন, সামনাসামনি ঠাকুর দেখেছিলাম। তারপর আবার বাবার কাছে গিয়ে বসেছিলাম। তো এইভাবে একবার আমার সাগর, আমার হাজবেন্ড, এসেছিল বাবার ডাকে, বাবাকে দর্শন করতে। ওই একবারই এসেছিল। এই সময় আমি যদু কলোনিতে টুয়াকে, সোনুকে দেখি, নাম জানতাম না, চিনতাম না। তন্দ্রাদিকেও দেখি, কিন্তু কোনোদিনও কথা বলিনি, কোথায় থাকে বা ওনার নাম কি বা কি। আসলে ভক্তদের মধ্যে বাবা বাস করেন, আর তাদের মাঝে বাবাকেই পাবো, এই বোধ বুদ্ধিটা আমার কম ছিল, কি আর বলি। তো যাই হোক, বাবা যখন বেহালা থেকে দূরে চলে গেলেন, আর আমারই দুর্ভাগ্য যে নিজের মনকে তখনও তৈরিও করতে পারিনি। বাবা তো সন্ন্যাসী, উনি তো বিভিন্ন ভক্তদের বাড়িতে যাবেন, এক জায়গায় তো থাকবেন না, তাদের কৃপা করবেন। কিন্তু ঋষি 8-9 বছরের, তখন যাই হোক ছোট কি বড় মাঝামাঝি আর কি, যাই হোক, আর তখন সাহস পেতাম না কোথায় যাব, কোথায় নাগের বাজার, কোথায় সল্টলেক, কিছু কিছু জানতে পারতাম হয়তো কোথায় গেছেন। আর কলকাতা শহরে হারিয়েই যাব আমি। এখানে কলকাতায় বড় হয়েছি, জীবনের রসিকতা আমি জীবনে ভুলবো না, বাবারই লীলা। বাবা আমার পরীক্ষা নিতেন আসলে। এখন তো সোনুকে দেখি, আরো অনেককেই দেখি বাচ্চা নিয়ে, কত দূর দূর থেকে আসেন, উৎসবে আসেন বাবার আশীর্বাদ নিতে। আর যতই দিন যায়, মাস যায়, বছর প্রায় পেরিয়ে যায়, হাঁপিয়ে উঠতাম।
গুরুদেবকে অনেকদিন দেখি না তো। মনে মনে বাবাকে বলতাম, বাবা তুমি কোথায়, আমি তো অনেকদিন তোমাকে দেখছি না, তুমি কি কলকাতায় আসবে? বাবাকে স্মরণ করার আগেই গুরুদেব আমাকে স্মরণ করতেন, এবং বাবা আমাকে অবচেতন মনকে নাড়িয়ে দিয়ে, কি আমাকে ভুলে গেছো, তোমাকে আসতে হবে। ব্যাস, কোনো না কোনো উপায় একটা হতো, হয় ফুলদি ভাই মানে অরুণিমাদি, নইলে পুরুষোত্তম দা আসতো, ঠিক দেখা হতো। আসলে বুঝতে পারি, অবাক হয়তো, আমি নিজেই জানি বাবাকে ভালোবাসতে পারি, ভয় পেতাম বলেই। আর নইলে কি, বাবার তো কৃপা, বাবা তো খুবই ভালোবাসতেন আমাকে, নইলে তার চরণে আশ্রয় তো দিতেন না। 2012 বেনারস যাই প্রথমবার। বাবাকে হঠাৎ অনেকদিন দর্শন না পেয়ে, মানে ফুলদি ভাই একদিন ফোন করলো, বেনারস যাবি? আমি আসছি গরমের ছুটিতে। ব্যাস, কারোর জন্য অপেক্ষা নয়, মনের টানে বাবার কাছে যাব। দিদিরও ডাক এসছে, মোগল সরাই অব্দি টিকিট করলাম। সেই আমার অগতির গতি, দাদা অসীম পাইন দাদা। ফোনে টিকিট এসে গেল। অনুরোধ করে দাদাকে হাওড়া অব্দি নিয়েও গেলাম, ট্যাক্সি নিয়ে আরবিআই এর সামনে গিয়ে দাদাকে তুলে নিয়ে হাওড়া। বিকেলে আমি আর ঋষি ট্রেনে তুলে দিল। 1 জুন 2012, সন্ধে 7:30টায় ট্রেন। পরদিন ভোরে মোগল সরাই নামছি। নেবে অটো, টোটো নেব, ড্রাইভারের নম্বর, গাড়ির নম্বর সব SMS করে দিলাম দিদিকে। ও তখন 20 নম্বরে, নতুন হয়েছে ওদের এই ফ্ল্যাট, শিবানন্দ আশ্রম। আর কি হয়েছে, বাবা তো সারাক্ষণ আমার সঙ্গে ফলো করছেন বাবা, সেটা তখন বুঝিনি, পরে বুঝলাম। আমরা যখন কবিরনগর ঢুকছি, সানবিম স্কুলের সামনে, দূর থেকে দেখছি, মানে আমি অবাক, বাবা হেঁটে হেঁটে এগিয়ে আসছেন, সঙ্গে 3 জন, কুলদি ভাই, রিতম, ঋতজা। আমি এক্সাইটেড, নির্বাক, আমি তো কিছু বুঝতেই পারছি না। বাবা এসেছেন আমাদের নিতে, নামতে যাব টোটো থেকে, দিদি নামতে দিল না। বাচ্চাগুলো উঠে এলো আমাদের সাথে, সঙ্গী পেয়ে তো 3 জনে মহা খুশি, ঋষি, রিতম, ঋতজা। আমি গিয়ে প্রথমবার পা দিলাম গুরুদেবের আশ্রমের সামনেটাতে, 25 নম্বরের সামনে। সেখান থেকে তারপর 20 নম্বরে। চোখের মধ্যে সেই দৃশ্য আর ধরছে না, মানে চোখ থেকে, মানে চোখের দৃষ্টির মধ্যে সমাহিত হচ্ছে না আর কি। দর্শন, দ্রষ্টা, দৃশ্য সব একসাথে। বাবা হেঁটে হেঁটে আমাদের পাশ দিয়ে চললেন, আমি পৌঁছলাম, মানে আমি নির্বাক, নির্বাক পার্থসারথীকে কি বলবো। বাবা কিন্তু ফুলদি ভাইকে বলেছে আগেই, তোমার বোন তো তোমার কাছে আসছে, আমার কাছে তো আসছে না, চলো তুমি বোনকে রিসিভ করতে। আর বাবা জানেন আমার পুরো মনের কথা। বাবাকে তো আমি, মানে সেটা বলার রাখে না, বাবাই তো আমার আলটিমেট আশ্রয়। বাকি আমার জীবনের ঘটনা বলি, সময়ের চক্রে আবর্তিত, সেটাও তো তারই করানো। অরুন্ধতী তো মাঝখানে, আমি অবশ্য ভোগ করছি, কিন্তু বাবার কথা শুনে আমার যেমন লজ্জাও হলো, চোখে জলও এলো। আমার মনে ভরসা ছিল যে ফেরার পথে ট্রেনে অনেকে মিলে থাকবো, দিদি ফিরবে আমার সাথে। একা জার্নি করা আমার কাছে খুব টেনশন হয়, সেই কারণে সেই সময়টাকে আমি জোর করেই টিকিট করে আমি চলে গেছিলাম ছেলেকে নিয়ে, কিন্তু গেছিলাম তো বাবার কাছেই। তারপরে দেখো, দিনগুলো খুব আনন্দে কাটলো। রিটার্ন টিকিট হয়েছিল 7 জুন, একসাথে বাবার সাথে। দেখো দেখো তোমরা, খেতে খেতে বকা খেতে কত ভালো লাগে। মাঝখানে বাবাকে একদিন জব নিয়ে প্রশ্ন করি, বাবা বলল তোমাকে আরো জব করতে হবে। আর বাবাকে বললাম, বাবা আর হরে কৃষ্ণ মন্ত্র কতবার পড়বো? জিজ্ঞাসা করায় বাবা বললেন, একবার। আসলে ওটা ছিল বকুনি। মনে মনে বললেন, তুমি তো এমনিতেই অনিয়ম করো, গুরু প্রদত্ত মন্ত্র তো আগে সকালে সন্ধ্যা নিষ্ঠা ভরে জপ করো, তারপর তো অন্য প্রশ্ন করবে। সেই এক কথায় সব বুঝিয়ে দিলেন, বলে দিলেন উত্তরে। যথারীতি আমি চুপ একেবারে। আর কত আনন্দে যে এই 5 দিন, 5.5 দিন কাটলো। বাবার কাছে সেবা পাওয়া, সকাল সন্ধ্যায় বাবার দর্শন পাওয়া, বাচ্চাগুলোকে নিয়ে গঙ্গা স্নান করেছি, সন্ধ্যায় আরতি দর্শন করেছি, ওরা খুব খেলেছে। আর সেই সময় কি হয়েছে, মাথার ওপর ওই জালটা বিছানো ছিল না 20 নম্বরের, এখন যেটা জাল দিয়ে বাঁদর আসতে পারে না, বাঁদরগুলো ঢুকে আসতো আর দরজা দিয়ে ঝুলতো, এ করতো। আমরা ভয়ও পেতাম, তো খুব হতো। তো বাবা বারবার আসতেন 20 নম্বরে। আর তখন কে কে ছিল আমার, মানে ঠিক খেয়াল নেই, মনে হয় বুলান আর হীরামন্দা বা কেউ হবে। প্রথম প্রথম গাছ লাগাবেন বাবা, মাটি আনা হতো, একটা ভ্যান ছিল ওখানে ভেতরে,
সেটা ভোরে ভোরে মাটি তুলে আনা হতো। খুব ভোরবেলায় বাবা ডেকে ডেকে তুলতেন, যে দুজন শুয়ে থাকতো ওখানে। ঠিক কে মানে নামটা নেই, যাই হোক। আর ইয়েস, বাবা রাতে সামনে যে লম্বা করিডোর, মানে যেখানে এখন ঠাকুরের আসন টাসন পাতা, যেখানে কীর্তন হয়, সেখানে বাবা মাটিতে মাদুরের উপর রাত্রে ঘুমাতেন। একটা পাতলা চাদর থাকতো কিছু, আর ইট মাথায় দিয়ে ঘুমোতেন। বাবার তো সেই রুটিন, যেমন রুটিন রাতে, তাই বাচ্চাদের আমাদের একটু সামলে সুমলে চুপ করিয়ে রাখতে হতো। আর ওদিকে তো দিদি আমার ল্যাপটপ নিয়ে অনলাইনে কাজ করতো। আর বাবা পাশের ঘরে, আমরা ভেতরের ঘরে মাটিতে বিছানা করে ঘুমোতাম। কিন্তু একটাই, খুব গরম তো তখন, অত্যধিক গরমে বাচ্চাগুলোর যেমন পেট খারাপ হলো, দিদি আর আমি ওদেরকে সব ওআরএস দেয়া, বারবার জল, গ্লুকন ডি এইসব দিতাম। ওদিকে কলকাতা ফেরার আগের রাতে বাবার খুব শরীর খারাপ করলো। গরম, সর্দি গরমি কি মানে সর্দি গরমির মতো হলো, বা খুব মানে অল্প জ্বর টাইপের, শ্বাসকষ্ট। মাঝরাতে 2টোর সময় মামুনির দিকে ডেকে আনে ওই দুইজন ভাই। আর ঘুম থেকে উঠে আমি দেখি বাবাকে ওরা বাইরে, যেখানে গাড়ি টাড়ি রাখা হয় এখন সামনেটাতে একদম, টেবিল পেতে আমরা খাই না, মানে কিচেনের ওদিকে না, এ পাশটায় সামনেই বাবাকে শোয়ানো হয়েছে। আর ওখানে তখন উপরে জানলাও যে এ তো নেই, মানে জালও ছিল না। মামুনি দি বাবার মাথায় পিঠে সব জল দিচ্ছেন, হাত পাখা দিয়ে বাতাস করা হচ্ছে। বাবাকে ওইরকম অবস্থায় দেখে মনটা খুব খারাপ লাগছিল। মন খারাপ হয়ে গেল, কারণ সেদিনই আমাদের ট্রেন ছিল ফেরার। কিন্তু যাই হোক, একটু বোধহয় ঠিক হলেন কিনা বুঝিনি। আমাদের ট্রেন ছিল যতদূর লাগছে বেলায়, দুপুরের দিকে কোন ট্রেন, সময়টা মনে নেই, দুন এক্সপ্রেসে ফিরেছিলাম। আমার পুরোনো ফোনের টিকিটটা ছিল, কিন্তু আমার অভ্যাসবশত আমি সব ডিটেলস গুলো ডায়েরিতে লিখে রেখেছি, কালকে পেয়েও গেলাম ডায়েরিতে, এমনকি মানে ইনক্লুডিং পেনার নাম্বার, ট্রেন নাম্বার আমি লিখে রেখেছিলাম মেসেজটা। বাবাকে নিয়ে গিয়ে স্টেশনে আমরা ওভারব্রিজের ওপর বসানো হলো। শরীর বেশ দুর্বল ছিল, সেইভাবেই কলকাতায় যাত্রা করা হয়। হাওড়ায় দেখেছিলাম ফেরার পরে মুক্তেশদা এসেছিল বাবাকে নিতে। আর আমরা তো বেহালায় ফিরে আসি। আবার কিছুদিন পরে আমরা বাবার কাছে যাই দিদির সাথে, বাবাকে দর্শন করতে আর কি। শুয়েছিলেন সেদিনকেও বাবার জ্বর ছিল, কিন্তু কার বাড়িতে আমার মনে নেই, ওটা কার বাড়ি ছিল, মানে কোনো ভক্তের বাড়ি, ফ্ল্যাটে। সেখানে আমি আর পরে কোনোদিনও যাইনি, তাই কোন দিদির বাড়ি বা আমি ঠিক বলতে পারছি না। তারপর 2012 তো, হ্যাঁ। এরপরেও আরেকটাও মনে পড়ছে, ঋষিকে নিয়ে আমি নাকতলায় কোনো উৎসব হয়েছিল, গেছিলাম। একটা হল ঘর, বিয়ে বাড়ির হল ঘর মতো ভাড়া করা হয়েছিল, দোতলায় উঠে, বিশাল বড়, অনেক ভক্তরাও ছিল সেখানে। আর আষাঢ় শ্রাবণ মাসেই হবে এরকম, বৃষ্টি হচ্ছিল ফেরার সময়। সেদিনকেও বাবা ঋষিকে থালা ভর্তি, মানে মোটামুটি মাঝারি সাইজের থালা ভর্তি রসগোল্লা খেতে দিয়েছিলেন। আরো একটা বাচ্চা ছিল, দুজনকে দিয়েছিল। তো ঋষি মনে হচ্ছে খেয়েছিল, তখন ও ক্লাস 2তেই বোধহয় পড়ে, না 3তে উঠেছে, ওরকম হবে। আমি সেরকম আর কোনো উৎসবে সেরকম যেতাম না, মানে যাইনি তখন আর কি। এইভাবে 2013 সালে এসে গেছে, যেটা আমার এই ডেটটা আবার আমার বইয়ের মধ্যে বা কোথাও একটা চিরকুটে লেখা ছিল বলে, 23শে ডিসেম্বর 2013 কালিন দিতে যাই দিলীপ সেন দাদার বাড়ি। আর 24শে ডিসেম্বর ছিল অরুণিমাদির অপারেশন। ওর একটা ইউটেরাসের প্রবলেম হয়েছিল, অপারেশন হয়েছিল। তো তার আগের দিন ওরা বাবার কাছে যাবে বলে তৈরি হচ্ছে। আমি তো রাত্রে শুনেই লাফিয়ে উঠি, আমি যাবো তোদের সাথে। আবার নিজেই ঘুম থেকে উঠতে দেরিও করি। যাই হোক, তৈরি হয়ে ওদের সাথে আমি সকাল 7:30 নাগাদ বেরিয়ে যাই। বাবার কাছে যাওয়া মানে কি, সেবা। নিজের হাতে বাবা সেদিন রান্না করেছিলেন, এইটা আমার ভাগ্যে ছিল প্রসাদ, প্রসাদ পাওয়া। বাবার হাতের রান্না কুকারে করে, বেশ একটা বড় কুকার, 5 লিটারের কুকার বোধহয় দেখিয়েছিলেন বাবা, দর্শন করিয়েছিলেন যে এই কুকারে রান্না করেছি। কি সুন্দর ঝাল ঝাল একটা মিক্সড ভেজ টেস্টি সবজি একটা বাটি করে দিলেন। আর সাথে তো মুড়ি, মিষ্টি এসব ছিল। তো ঝাল ঝাল ঝোল তরকারি গুরুদেবের হাতের তৈরি, বলা বাহুল্য অত্যন্ত সুখকর, অত্যন্ত উপাদেয়, পরম আশীর্বাদ। কড়াইশুঁটি, আলু, টমেটো, গাজর, কপি আর কি, ফুলকপি এটসেট্রা ছিল। সেরকম মানে আমি তো বাবার সাথে সেরকম কোনো কথা বলতাম না, মানে তাকাতাম, হাসতাম, মানে প্রণাম করতাম, এইটুকুনি যা। প্রণাম করে দেখে শান্তি, আর পালিয়ে আসতাম। পরদিন দিদির অপারেশন, উডল্যান্ডস নার্সিং হোম। বাবা ওকে সেখানে দেখতেও আসেন, এই নার্সিং হোমে। আর সেই সময়টা আমি ছিলাম বাড়ির দায়িত্বে,
এই যে দাদুর বাড়ি, অন্য বোনেরাও কেউ ছিল, ঋতমৃত যায় আর কি। তো বাচ্চাগুলোকে নিয়ে জমজম পরিবেশ, জমজমা একেবারে দাদুর বাড়ি। তো সেই সময় আমরা সেই দেখতে উডল্যান্ডসেও গেছিলাম দিদিকে দেখতে, দুবার গেছিলাম, কিন্তু বাবার সঙ্গে আমার সেখানে এভাবে 2013 শেষ হলো। আর 2014 কথা আমার একটা জায়গায় লেখা, 23/11/2014 বাবার সাথে আবার প্রায় 1 বছর পর দেখা। পুরুষোত্তমরা বেহালায় এসেছিল, পিএনবি চলে যাই ওর সাথে। তন্দ্রাদির ওখানে বাবা ছিলেন, আর সেদিনকে ওখানে ছিলেন, পরিচয় হলো আমার এনসি বিশ্বাসের কাকুর সঙ্গে। ওনার সাথে একসাথে বাসে, কারণ পুরুষোত্তম দা চলে গেছিল ওখান থেকে বোধহয় এয়ারপোর্ট বা এতে। তো আমি ওনার সাথে বেহালায় ফিরে আসি, S4 পেয়েছিলাম। আমার এখনো মনে, কাকিমাও মনে হয় সঙ্গে ছিল, সেদিনকে প্রথম আলাপ হয়েছিল। তো বাবা সেদিন কাউকে বলছিলেন, কোনো ভক্তকে, রোজ সকালে করুণাবতার মহাপ্রভুর বন্দনা পাঠ করবে, ভক্তি বাড়বে, সংসারে শান্তি পাবে, মঙ্গল হবে। এবারে চলে যাই, আমার আর ডেট লেখা নেই, দর্শন করেছি কিনা মনেও নেই, মনে হয় করিনি। কারণ এই যে আমার হাঁপিয়ে ওঠা গুরু সঙ্গ না পেয়ে, 2015 27 ডিসেম্বর সারা দিন রাত বাবার কাছে আমি গুরু সঙ্গ পাই। এই সেদিন আগের দিনকে কুলদি ভাই ফোন করলো দুপুরে, পাটু ব্যাগ গোছা, আমি বেহালা এসে তোদের চন্দননগর নিয়ে যাব, পরের দিন নবদ্বীপে দান। দিদি এলো, ননদের সাথে এলো আমাদের সঙ্গে, মানে বাবার সঙ্গে দেখা করতে, আমার বাবার সাথে আমাদের। তারপর হাওড়া গেলাম আমরা। সত্যি আমি দেখেছি বাবার কি কৃপা। সংসারে যখন আমি হাঁপিয়ে উঠেছি, আর বাবা কতদিন তোমায় দেখি না, কোথা থেকে কাকে পাঠিয়ে দেন, আমার মনটা তখন মানে কোন দিকে যায় আমি ঠিক বলে বলে বোঝাতে পারবো না। চন্দননগরে পুরুদার জ্যাঠার বাড়ি, রাতে সেখানে থাকলাম, পরদিন আমরা গাড়ি করে নবদ্বীপে গেলাম। প্রথমবার আমি ভজনাশ্রমে গেলাম, কীর্তন শুনলাম, যেন আনন্দের ঢেউ, খুবই সুন্দর অভিজ্ঞতা। প্রসাদ পেলাম আমরা চম্পক দাদের বাড়িতে, গরম খিচুড়ি ইত্যাদি কিছু ছিল, মানে চিত্তসাহা কাকা ওখানে। তো আমি তো কাউকে চিনি না, নামও জানি না, কিছুই না, কিন্তু তাদের বাড়িতে প্রথমবার ছিলাম এবং সেইটা স্মৃতিতে আমার ছিল। পরবর্তীকালে যখন গেছি তখন আমার মনে তখন আমার পরবর্তীকালে আমি গড়বেতার গোপাল আনতে গেছিলাম দিদির সাথে, ছোট্ট গোপাল বাবু। আচ্ছা, এই দিনকে যে 27 ডিসেম্বরের কথা বলছি, গুরুদেব কিন্তু মানে কি ধীরে ধীরে ম্যাজিক ছড়ি ঘুরিয়ে আমার সঙ্গে সবার যোগাযোগ করিয়ে দিচ্ছেন মনে হলো। মনের সঙ্গে ভাবের ঘরে তালা চাবি খুলে তিনি চেয়ার টেবিল সাজিয়ে ভক্তরা যাতে বসে পড়েন, মানে সেই রকম ব্যবস্থা করে রাখছেন, কিন্তু ভেরি স্লো প্রসেস। আমি আমি ইচ্ছুক ছিলাম না, নিশ্চয়ই আমার দিক থেকে আগ্রহ বাড়ে, পুরুষকারটা কম ছিল, সেই জন্যই এই ভেরি স্লো প্রসেস হয়েছিল। যখন দান শুরু হয়, মায়েদের সে কি বিশাল লাইন, ওরা ওখান থেকে জানেন আপনারা, কীর্তন করার পরে ওখানে ওরা ভোগ প্রসাদ পেত, তারপর সেখান থেকে এসে আমরা চিত্তসাহার বাড়ির সামনে দিয়ে পুরো লাইনটা সেবার গেছিল, লম্বা লাইন, বিকেল অব্দি দান চলেছিল, সন্ধে লেগে গেছিল আর কি প্রায়। আমাদের ছেলে মেয়েরাও সেখানে খুব মজা করে কাজে লেগে গেছিল, বালতি, মগ, চিরুনি, তেল, পেটিকোট, শাড়ি, গামছা, বিস্কুট, আমার ঠিক মনে নেই এই আইটেম গুলো মোটামুটি। আর ক্যাশটাও মনে হচ্ছে ওই 100 টাকা বা ওরকম তখনকার দিনে বাবা দিতেন যতদূর লাগছে, আই এম নট শিওর। তো বাবার কর্মযোগ্য আমি চোখ ভরে দেখি, আস্বাদন করার চেষ্টা করি, এই আমার প্রথম উপস্থিতি দান যজ্ঞে। গুরু কৃপার পেহলা বাড়ি ধারা, মানে কৃপা বিন্দু শিরের উপরে পড়লো। মায়েরা সব ব্যাগ গুছিয়ে চলে যাচ্ছে, আমরা শেষ অব্দি লাইন মেনটেন করা দেখছি। চেনা ভক্তরা অনেকেই ছিলেন সেখানে, তো আমি তো তখন মনে নেই অবশ্য এখন কে কে ছিলেন। সন্ধ্যায় সব মিটে যাওয়ার পর দিদি কিভাবে যেন ঠিক করলো, বাবার কাছে অনুমতি নিল, আমরা কলকাতা এলাম, বাবার সাথেই এলাম অন্য গাড়িতে, অসীমদার বাড়িতে রাত্রিবাস করার জন্য। বাবা হাসি মুখে সম্মতি দিয়েছিলেন। আর কলকাতায় আসতে মনে হয় অনেক রাত্রি গেছে, 8:30-9টা এরকম বেজে গেছিল, কিন্তু বিশাল আনন্দ। কিন্তু মনের কোণে আমার নিজের বাবার কথা উকি দিচ্ছিল। যাই হোক, বেহালায় ফোন করলাম বাবাকে, জানিয়ে দেয়া হলো যে আমরা অসীমদার বাড়িতে পৌঁছে গেছি। রাতে বিছানায়, বাবা বিছানায় শুলেন, অসীমদাদের শরৎ রোডের বাড়ি, আর দিদি, মামুনি দি, আমি সব পাশাপাশি ঘুমলাম মাটিতে। পরদিন দুপুরে
বেহালায় বাড়ি ফিরে এসেছিলাম। আর এখন ভাবি কতখানি আকাট মুখ্য ছিলাম তখন, মূর্খই ছিলাম। কাশীপুর উদ্যান বাটিতে দিদিরা যখন যেত, 31 ডিসেম্বর 1 জানুয়ারি বাবা থাকতেন, উৎসবই বলা যায়, বিশাল আনন্দ উৎসব, সব ভক্তরা আসতো, কার্ড বিলি করা হতো, বাবার সঙ্গে থাকার আনন্দমুখর দিন। জেনে শুনেও আমি তখন ছুটে যাইনি, কিন্তু 2015 মানে 2016 1 জানুয়ারি সেদিনকে তো দিদিরা চলে গেছিল, আগে থেকেই ছিল ওখানে গিয়ে, আমি আর থাকিনি, কারণ এখানেও আর একটা বাবাকে ছেড়ে যেতে হবে আমার। তো সব মিলিয়েই একটা খানিকটা আলসেই বোধহয় ছিলাম, অলসতা। মনে হতো বেহালা থেকে বরানগর বুঝি কত যোজন দূরত্ব, আর ঋষিকেও আর বাড়িতে একা রাখতে পারবো না, বা সেটাও ভাবতাম কি। স্বীকার করছি, অসীমদা বা ফুলদি ভাই আমায় বারবার বরানগর বা সল্টলেক যেতে বলেছে, বারবার বলেছে, মানে আদেশই করেছে বলা যায়, কিন্তু আমি ওদের কথা শুনিনি। আর তুই চলে যা, বাবা আছেন ওখানে, যা। কিন্তু লবণ হ্রদ, বিধাননগর, সে তো না জানি কত দূর হবে। আচ্ছা, প্রণাম। আজকে আমি বাবার কথা দিয়ে শেষ করি, বরং ভুলভ্রান্তি হলে ক্ষমা করে দেবেন সকলে। বাবার কথা বই থেকেই পেয়েছি, তার সাথে আমার একটু নিজের কথা। Sins come from within and not from without. হ্যাঁ, মানে পাপ কখনো বাইরে থেকে এসে আমাদের মধ্যে ঢোকে না। বাইবেলেও বলছে, sin does not come from external sources like physical objects, environment or unwashed hand, মানে না ধোয়া হাত, তার মধ্যে দিয়ে সিন মানে পাপ এসে আমাদের মধ্যে প্রবেশ করতে পারবে না। এটা দার্শনিক কথা একটা। মরাল ফেলিং মানে নৈতিক অধঃপতন যেটা হয় আমাদের, অরিজিনেটস ইন দ্য হিউম্যান হার্ট অ্যান্ড মাইন্ড। আমাদের চিত্ত অহংকারে পরিপূর্ণ, তাই আমাদের হৃদয়ে মানে যে অবসন্নতা বা পাপবোধ, যে গ্লানি, এগুলো অ্যাকচুয়ালি আমাদের চিন্তাধারা বা মানসিক দুর্বলতা বা মানে ইন্টেনশন, মানসিক দৃষ্টিভঙ্গি। রুট কজটা কি? রুট কজ ইজ all our desires and diseases is our greed, anger, মনের লোভ, ক্রোধ, মানে অনিয়ন্ত্রিত কামনা বাসনা, হিংসা, বিদ্বেষ। তার থেকে আমরা ভুলভাল কাজকর্ম করি, আর আমাদের আন্তরিক এই বাসনা যত বৃদ্ধি পায়, কারণ এভিল থট আর ইন্টেনশনটাই ভুল, মানে আমাদের মধ্যে এভিল থট মানে সবার ক্ষতি, অন্যের ক্ষতিকারক চিন্তাধারা, আমরা নিজেরাই ক্ষতি করি আসলে নিজের। তাই বাবা বারবার বলছেন যে সৎকর্ম করো, সৎ চিন্তা, সৎ ভাবনা। তো গুড থট, গুড অ্যাকশন অ্যান্ড গুড ফিলিংস আর দ্য রুটস অফ রিলিজিয়াস লাইফ। তো ধর্মপথে চলা একমাত্র সোপান হলো সৎকে ধরে রাখা, সত্যে প্রতিষ্ঠা করো নিজেকে। And another is devotion to God is the source of peace, pleasure and happiness. কোনো একটা জায়গা তো চাই যেখানে মনের মুক্তি, দ্যাট ইজ এক্সটার্নাল, মানে এক্সট্রিম ভরসাস্থল, যেটা এক্সট্রিম ভরসাস্থল আমাদের, সেটা কি? গুরুচরণ, যার উপর নির্ভর করে সারেন্ডার করে আমরা নিশ্চিন্ত হতে পারি, এবং সংসারের ঝকমারি ঝামেলার মধ্যেও নিজেকে সন্তুষ্ট বা হালকা রাখার চেষ্টা করি, কারণ সব টেনশন তো তার পায়ে। মানে বাবা বাবা আমার ভার নিয়েছেন, আমি কেন ভাবতে যাব, এইরকম যদি একটা মনের ভাব রাখা যায়, ভক্ত গুরুচরণে সব ঢেলে দিয়ে নিজেকে ফ্রি করতে পারে, সেখানেই তার শান্তির জগৎ। তো সেলফলেস লাভ ইজ দ্য অনলি ওয়ে টু অবটেন পিস, প্লেজার অ্যান্ড প্রসপারিটি অ্যান্ড হ্যাপিনেস। এটা বাবার কথা, মানে একই কথা ঘুরিয়ে ফিরিয়ে লেখা। তো নিঃস্বার্থ ভালোবাসা, সেবা যত করতে পারবে তত ভালো, যত দেবে তত পাবে, এটাই আসল কথা। আচ্ছা, জয় গুরু, জয় শিবানন্দ বাবার জয়, সকল ভক্তবৃন্দের চরণে প্রণাম। ভুল ভ্রান্তি ক্ষমা করবেন। আজকে